সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ বিজ্ঞান শ্রেণীর ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ম্যাথমেটিক্সের চেয়ারম্যান ম্যাডাম প্রফেসর রাশিদা আক্তার, হেড অব দ্য ডিপার্টমেন্ট ম্যাথমেটিক্স। তোমাদের সাথে আমি ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। তোমাদের পলিনোমিয়ালের উপরে অনেকগুলো ক্লাস হয়েছে। আমি বলেছি যে এই বিপর্যয়ের ভিতরে আমি তোমাদের মাঝে মাঝে কিছু ক্লাস নিয়ে দিব, কারণ তোমাদের যে লস হয়েছে সেগুলো যাতে পূরণ হয়ে যায়, সেই জন্যই তোমাদের সাথে আমার ক্লাসগুলো নেওয়া। আজকে আমি তোমাদের কনিক্সের উপরে একটি ক্লাস নিব। কনিক্স এখন এই চ্যাপ্টারটি হচ্ছে বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এই কনিক্সটা বোঝার জন্য আমাদের কিছু ম্যাচুরিটি দরকার, অর্থাৎ আগের চ্যাপ্টারগুলো ভালোভাবে আয়ত্তে নিয়ে আসা দরকার, তাহলে আমরা কনিক চ্যাপ্টারটা বুঝতে পারবো। আজকে আমি প্রথম তোমাদের কনিকের উপর একটা ক্লাস দিচ্ছি। ক্লাসটি খুব ভালোভাবে ফলো করবে। দেখো, কনিক্সের ব্যাপারগুলো বোঝার জন্য প্রথমে কি আমাদের কনিকের ডেফিনেশনটা জানতে হবে। এটা কি? সমতলে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখা থেকে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত একটি ধ্রুবক হলে ওই বিন্দুর সঞ্চারপথকে কনিক বলে। তাহলে কনিক হচ্ছে কি? সমতলে একটা নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখা থেকে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত একটি ধ্রুবক হলে ওই বিন্দুর সঞ্চারপথকে আমরা কনিক বলি। যেমন দেখো চিত্রে PXY একটা চলমান বিন্দু। PXY কোথায় অবস্থান করছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ছবিতে তোমরা সেটি খেয়াল করো। তাহলে PXY চিত্রে একটি চলমান বিন্দু, আর S হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু, এবং MZ M' একটি নির্দিষ্ট রেখা। এই যে নির্দিষ্ট বিন্দুটা, সেটাকে বলে কনিকের ফোকাস। এটাকে S দিয়ে প্রকাশ করা হলো ছবিতে। আর নির্দিষ্ট যে সরল রেখা, এটিকে বলে ডিরেক্ট্রিক্স, অর্থাৎ নিয়ামক। তাইলে নির্দিষ্ট বিন্দুটিকে কনিকের উপকেন্দ্র বা ফোকাস বলে, যাকে S দ্বারা সূচিত করা হয়। সেকেন্ড পয়েন্ট খেয়াল করো, নির্দিষ্ট সরল রেখাটিকে কনিকের নিয়ামক বা দিকাক্ষ অথবা ডিরেক্ট্রিক্স বলে, যাকে আমরা ছবিতে MZ M' দ্বারা চিহ্নিত করেছি। এখন দেখো ধ্রুব অনুপাতটিকে কি বলে? ধ্রুব অনুপাতটিকে বলে এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, যাকে আমরা E দ্বারা সূচিত করে থাকি। তাহলে ধ্রুব অনুপাতটিকে উৎকেন্দ্রিকতা বা উৎকেন্দ্রতা অথবা এসেন্ট্রিসিটি বলে, যাকে E দ্বারা সূচিত করা হয়। এখন দেখো, এই চ্যাপ্টার পড়ার জন্য আমাদের যে যে সঞ্চারপথের আকৃতিগুলো আসবে সেগুলো সম্পর্কে আমি তোমাদের বলে নিচ্ছি। এই চ্যাপ্টার পড়ার জন্য আমাদের সার্কেল আসবে, প্যারাবোলা আসবে, ইলিপস আসবে, অর্থাৎ বৃত্ত আসবে, পরাবৃত্ত, উপবৃত্ত ও অধিবৃত্ত। উৎকেন্দ্রিকতা এর বিভিন্ন মানের জন্য সঞ্চারপথের আকৃতি বিভিন্ন হয়, অর্থাৎ সঞ্চারপথটা কি নির্দেশ করবে সেটা এর মানের উপরে নির্ভর করে। যেমন ধরো 1 নাম্বার পয়েন্ট, E সমান 0 হলে সঞ্চারপথকে বৃত্ত বলা হয়, অর্থাৎ এসেন্ট্রিসিটি যদি 0 হয় তাহলে সঞ্চারপথটি হবে আমাদের বৃত্ত। এক্ষেত্রে উপকেন্দ্র হচ্ছে বৃত্তটির কেন্দ্র, অর্থাৎ উপকেন্দ্র মানে কি? ফোকাস। এক্ষেত্রে উপকেন্দ্র হচ্ছে বৃত্তটির কেন্দ্র, এবং নিয়ামক হচ্ছে অসীম দূরত্বে অবস্থিত একটি নির্দিষ্ট রেখা। অসীম দূরত্বে অবস্থিত একটি রেখা। তাইলে 1 নাম্বার পয়েন্ট খেয়াল করো, E সমান 0 হলে সঞ্চারপথকে বৃত্ত বলা হবে। এক্ষেত্রে উপকেন্দ্র হচ্ছে বৃত্তটির কেন্দ্র, এবং নিয়ামক হচ্ছে অসীম দূরত্বে অবস্থিত একটি রেখা। অতএব বৃত্তের ক্ষেত্রে SP/PM সমান হচ্ছে
a ডিভাইডেড বাই ইনফিনিটি সমান সমান 0 সমান সমান হচ্ছে e। তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারলে যে e এর মান কখন 0 হবে, অর্থাৎ e ইকুয়াল টু 0 হলে সঞ্চার পথকে বৃত্ত বলবো, এবং বৃত্তের উপকেন্দ্র হচ্ছে বৃত্তটির কেন্দ্র, আর নিয়ামক হচ্ছে অসীম দূরত্বে অবস্থিত একটি রেখা। 2 নম্বর দেখো, e ইকুয়াল টু 1 হলে সঞ্চার পথকে পরাবৃত্ত বা প্যারাবোলা বলা হবে। e এর মান যদি 1 হয় তাহলে আমরা সঞ্চার পথকে পরাবৃত্ত বলবো। পরাবৃত্তের উপরস্থ প্রত্যেকটি বিন্দু উপকেন্দ্র ও নিয়ামক হতে সমান দূরে অবস্থিত, অর্থাৎ পরাবৃত্তের উপর প্রত্যেকটি বিন্দু উপকেন্দ্র থেকে এবং নিয়ামক থেকে সমান দূরে অবস্থান করে। অর্থাৎ দেখো পরাবৃত্তের ক্ষেত্রে SP বাই PM সমান হচ্ছে E সমান হচ্ছে 1, অর্থাৎ এখানে SP এবং PM এর মান সমান, অর্থাৎ SP ইকুয়াল টু হচ্ছে PM। এটা পরাবৃত্তের ক্ষেত্রে। 3 নম্বর পয়েন্ট দেখো, 0 লেস দ্যান E লেস দ্যান 1, অর্থাৎ E এর মানটা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। এরকম যদি হয়, এরকম হলে সঞ্চার পথকে আমরা ইলিপস বলবো বা উপবৃত্ত বলা হবে। অর্থাৎ উপবৃত্তের উপরস্থ প্রত্যেকটি বিন্দু হতে উপকেন্দ্র ও নিয়ামকের দূরত্বের অনুপাতের মান 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ উপবৃত্তের ক্ষেত্রে দেখো, ছবিতে খেয়াল করো, SP বাই PM ইকুয়াল টু হচ্ছে E, যেখানে 0 লেস দ্যান E লেস দ্যান 1, অতএব SP ইকুয়াল টু হচ্ছে EPM। 4 নম্বর দেখো, E is greater than 1 হলে সঞ্চার পথকে অধিবৃত্ত বলা হয়। অধিবৃত্তের উপরস্থ প্রত্যেকটি বিন্দু হতে উপকেন্দ্র ও নিয়ামকের দূরত্বের অনুপাত 1 এর চেয়ে বেশি। তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে দেখো SP বাই PM সমান হচ্ছে E, যেখানে E is greater than 1। তাহলে আমরা কি পাচ্ছি, SP ইকুয়াল টু হচ্ছে EPM। তাহলে আমরা প্রথমে পেলাম E সমান 0, তারপরে আমরা পেলাম যে কখন E সমান 0 হলে সেটা বৃত্ত নির্দেশ করবে, E এর মান 1 এর সমান হলে সেটা কি নির্দেশ করে, E এর মান 1 এর চেয়ে কম হলে কি নির্দেশ করে, E এর মান 1 এর চেয়ে বেশি হলে সেটা হচ্ছে হাইপারবোলা বা অধিবৃত্ত নির্দেশ করা হবে। তোমাদের 4টা পয়েন্টই এখানে দেয়া হলো। তাহলে একটি সমবৃত্তভূমি কোণ একটি সমতল দ্বারা বিভিন্ন অবস্থায় খণ্ডিত হয়ে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সৃষ্টি করে বলেই এই বক্ররেখাগুলির সাধারণ নাম হচ্ছে কনিক। তাহলে আমরা কি বুঝলাম, যে এতক্ষণ যে পড়ে আসলাম সেটা হচ্ছে একটি সমভূমি কোণ একটি সমতল দ্বারা বিভিন্ন অবস্থায় খণ্ডিত হয়ে কখনো বৃত্ত নির্দেশ করবে, কখনো পরাবৃত্ত নির্দেশ করবে, কখনো উপবৃত্ত নির্দেশ করবে, কখনো অধিবৃত্ত নির্দেশ করবে। এই বক্ররেখাগুলির সাধারণ নামই হচ্ছে কনিক। এখন দেখো প্যারাবোলা মানে পরাবৃত্ত কি। আমরা প্রথমে কনিক শিখে নিলাম, কনিকের 4টা স্টেপ তোমাদেরকে অ্যানালাইসিস করে বুঝিয়ে দিলাম। এখন আমাদের এই চ্যাপ্টারের প্রথম অংশটা হচ্ছে প্যারাবোলা অর্থাৎ পরাবৃত্ত। সংজ্ঞাটা, ডেফিনেশনটা কিভাবে আমরা এটাকে এক্সপ্লেইন করব দেখো। পরাবৃত্তের ক্ষেত্রে কি আমরা জানি এর মানটা হচ্ছে 1, অর্থাৎ এখানে এসেন্ট্রিসিটি হচ্ছে 1। আমাদেরকে চিনে নিতে হবে সমস্ত বিন্দুগুলো। আমরা তো ছবিতে দেখে এসেছি একটু কিছুক্ষণ আগে যে এস কে বলে ফোকাস, PXY হচ্ছে চলমান বিন্দু এবং MZ M' হচ্ছে আমাদের ডিরেক্ট্রিস বা নিয়ামক। এটা আমরা ইতিপূর্বে শিখে নিয়েছি। এখন দেখো পরাবৃত্তের ডেফিনেশনটা আমরা কিভাবে দিব। পরাবৃত্ত হচ্ছে একটি বিন্দুর সঞ্চার পথ যার একটা নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখা থেকে দূরত্বের অনুপাত 1, অর্থাৎ দূরত্ব দুইটি সমান। নির্দিষ্ট বিন্দুটিকে উপকেন্দ্র এবং নির্দিষ্ট রেখাটিকে নিয়ামক রেখা বলে।
এবং অনুপাতটিকে উৎকেন্দ্রিকতা বলা হয়। এখানে ই এর মান হচ্ছে 1। অক্ষরেখা কি? উপকেন্দ্রের মধ্য দিয়ে নিয়ামকের উপর অঙ্কিত লম্ব রেখাটিকে পরাবৃত্তের অক্ষরেখা বা অক্ষ বলা হয়। এখানে খেয়াল করো, এস হচ্ছে আমাদের ASZ, এটা হচ্ছে আমাদের অক্ষরেখা, অর্থাৎ পরাবৃত্তের বা উপকেন্দ্রের মধ্য দিয়ে নিয়ামকের উপর অঙ্কিত লম্ব রেখাটি হচ্ছে আমাদের অক্ষরেখা। শীর্ষবিন্দু কাকে বলে? পরাবৃত্ত ও অক্ষরেখার ছেদবিন্দুকে পরাবৃত্তের শীর্ষবিন্দু বলে। পরাবৃত্ত ও অক্ষরেখার ছেদবিন্দুকে, তাহলে আমাদের এখানে শীর্ষবিন্দু হচ্ছে এ। পরাবৃত্ত ও অক্ষরেখার ছেদবিন্দুকে পরাবৃত্তের শীর্ষবিন্দু বলা হয়। উপকেন্দ্রিক দূরত্ব কি? দেখো, উপকেন্দ্র থেকে পরাবৃত্তের যে কোনো বিন্দুর দূরত্বকে উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব বলে। তাহলে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্বকে উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব বলা হবে। এখন দেখো উপকেন্দ্রিক লম্ব কি? উপকেন্দ্রিক জ্যা অক্ষের উপর লম্ব হলে তাকে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব বা নাভি লম্ব বলা হয়। এখন দেখো ছবির দিকে খেয়াল করো, মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা, মনে করি পরাবৃত্তের উপকেন্দ্র হচ্ছে এস এবং এম জেড এম ড্যাশ হচ্ছে আমাদের পরাবৃত্তের নিয়ামক। এস থেকে নিয়ামকের উপর এস জেড লম্ব আঁকি। এস জেড এর লম্ব দ্বিখণ্ডক রেখা এস জেড এর লম্ব দ্বিখণ্ডক রেখা ওয়াই এ ওয়াই ড্যাশ অঙ্কন করি। এখন দেখো AX এবং AY কে যথাক্রমে X ও Y অক্ষ ধরে একটি পরাবৃত্ত অঙ্কন করি। ছবির সাথে মিলিয়ে দেখো। সংজ্ঞানুসারে অর্থাৎ বাই ডেফিনিশন ZAS পরাবৃত্তের অক্ষরেখা। এখানে A হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে মনে করি PXY পরাবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু SP যোগ করি এবং P বিন্দু থেকে নিয়ামকের উপর এবং অক্ষরেখার উপর যথাক্রমে PM এবং PN লম্ব আঁকি। এখন দেখো SPN একটি সমকোণী ত্রিভুজ। তাহলে SPN সমকোণী ত্রিভুজ হলে SP স্কয়ার ইকুয়াল টু হচ্ছে PN স্কয়ার প্লাস SN স্কয়ার। এখন পরাবৃত্তের সংজ্ঞানুসারে আমরা কি জানি? এসেন্ট্রিসিটির মান 1, অর্থাৎ E এর মান 1। তাহলে আমরা ছবি থেকে পেলাম SP বাই PM সমান হচ্ছে E সমান হচ্ছে 1। অতএব SP ইকুয়াল টু হচ্ছে PM और SP স্কয়ার ইকুয়াল টু হচ্ছে PM স্কয়ার। স্কয়ার করলাম। PM এর মান দেখো, PM ZN এর সমান এবং সমান্তরাল। তাহলে SP স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ZN স্কয়ার। তাহলে SP স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ZN স্কয়ার। এখন আমরা SP স্কয়ারের মান বসাচ্ছি। আমরা একটু আগে পেলাম SP স্কয়ার সমান হচ্ছে PN স্কয়ার প্লাস SN স্কয়ার। তাহলে এখানে খেয়াল করো, আমরা মান বসাচ্ছি और PN স্কয়ার প্লাস SN স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ZN স্কয়ার और PN স্কয়ার ইকুয়াল টু দেখো ZN স্কয়ার মাইনাস SN স্কয়ার और PN স্কয়ার সমান হচ্ছে ZN এর মান দেখো কত হয় এখানে? ZN হচ্ছে N প্লাস AZ অর্থাৎ AZ প্লাস AN হোল স্কয়ার মাইনাস ব্র্যাকেট দাও ফার্স্ট ব্র্যাকেট SN এর মান হচ্ছে AN মাইনাস AS হোল স্কয়ার।
তাহলে এখানে আমরা মান বসাচ্ছি pn সমান হচ্ছে y or y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x প্লাস a হোল স্কয়ার মাইনাস x মাইনাস a হোল স্কয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4ax। তাহলে এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের মান সমীকরণ। y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4ax পরাবৃত্তের মান সমীকরণ। তাহলে আমরা কি পেলাম দেখো, অতএব শীর্ষবিন্দু আলফা বিটা এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল বা নিয়ামক y অক্ষের সমান্তরাল এমন পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4a ইন্টু x মাইনাস আলফা। আবারও খেয়াল করো, শীর্ষবিন্দু আলফা বিটা এবং অক্ষরেখা x অক্ষের সমান্তরাল বা নিয়ামক y অক্ষের সমান্তরাল এমন পরাবৃত্তের সমীকরণ y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4a ইন্টু x মাইনাস আলফা, অর্থাৎ y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4ax। তদ্রূপ শীর্ষবিন্দু আলফা বিটা এবং অক্ষরেখা y অক্ষের সমান্তরাল বা নিয়ামক x অক্ষের সমান্তরাল এমন পরাবৃত্তের সমীকরণ x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4a ইন্টু y মাইনাস বিটা। পরাবৃত্তের সাধারণ সমীকরণ জেনারেল ইকুয়েশন অফ প্যারাবোলা। খেয়াল করো ছবিতে পরাবৃত্তের উপকেন্দ্র আলফা বিটা s এবং নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে পরাবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু pxy নিলাম আমরা। তাহলে ছবিতে দেখো pxy পরাবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু এবং pm নিয়ামকের উপর লম্ব রেখা sp যোগ করি। তাহলে পরাবৃত্তের সংজ্ঞানুসারে আমরা জানি কি sp ইকুয়াল টু pm, কারণ এখানে এসেন্ট্রিসিটির মান হচ্ছে 1, অতএব sp স্কয়ার ইকুয়াল টু হচ্ছে pm স্কয়ার। তাহলে sp স্কয়ারের মান দেখো কত, x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার সমান সমান pm বলতে কি বোঝাচ্ছে, p বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব। তো এখানে নিয়ামকের সমীকরণ হচ্ছে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। তাহলে p বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব কি আমরা জ্যামিতিতে শিখে এসেছি, কোনো বিন্দু থেকে কোনো রেখার উপর লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে x এর জায়গায় x বসবে, y এর জায়গায় এখানে y বসবে। তাহলে lx প্লাস my প্লাস n হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে l স্কয়ার প্লাস m স্কয়ার, যা পরাবৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের সমীকরণ এগুলো সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হলো এই প্রথম চ্যাপ্টারের উপরে, যে আমাদের কি কি জিনিস আমরা শিখে নিলাম। এগুলো আমরা তোমাদেরকে জিস্ট আকারে দেখাচ্ছি। 1 নম্বর পয়েন্ট খেয়াল করো, পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, পরাবৃত্তটা যখন y স্কয়ার ইকুয়াল টু 4ax তখন আর কি পরাবৃত্তের শীর্ষবিন্দু হবে 0 0, আর x স্কয়ার ইকুয়াল টু যখন 4ay হবে তখনও শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 0 0। 2 নম্বর দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক মানে s, y স্কয়ার ইকুয়াল টু 4ax তখন হচ্ছে a0, আর যখন x স্কয়ার ইকুয়াল টু 4ay তখন হচ্ছে 0a। ভালো করে খেয়াল করবে। 3 নম্বর দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, যখন প্যারাবোলাটি y স্কয়ার ইকুয়াল টু 4ax আকৃতির তখন এটা 4a উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা অ্যাবসলিউট চিহ্ন দিয়ে লেখা হয়। আবার যখন প্যারাবোলাটির আকৃতি x স্কয়ার ইকুয়াল টু 4ay তখনও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা 4a দিয়ে চিহ্নিত করা হয় এবং এটা অ্যাবসলিউট চিহ্ন দিয়ে লেখা হয়, কারণ দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ। নিয়ামকের সমীকরণ বা ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স অথবা দ্বিকাক্ষিক সমীকরণ, y স্কয়ার ইকুয়াল টু 4ax যখন তখন আমরা পাবো x ইকুয়াল টু মাইনাস a, আর যখন x স্কয়ার ইকুয়াল টু 4ay তখন আমরা পাবো y ইকুয়াল টু মাইনাস a। এই পয়েন্টগুলো তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। 5 নাম্বার দেখো
অক্ষরেখার সমীকরণ, যখন y স্কয়ার ইকুয়াল টু 4ax অক্ষরেখার সমীকরণ y ইকুয়াল টু 0, যখন x স্কয়ার ইকুয়াল টু 4ay তখন x ইকুয়াল টু 0, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু a, আর যখন প্যারাবোলার আকৃতি x স্কয়ার ইকুয়াল টু 4ay তখন হবে y ইকুয়াল টু a। তাহলে এই পয়েন্টগুলো আমাদের জেনে নিতে হবে। আবার আছে দেখো 7 নম্বর পয়েন্টটা খেয়াল করো, শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ, যখন প্যারাবোলার আকৃতি y স্কয়ার ইকুয়াল টু 4ax তখন x ইকুয়াল টু 0, যখন x স্কয়ার ইকুয়াল টু 4ay তখন y ইকুয়াল টু 0। 8 নাম্বার দেখো, অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দুর স্থানাঙ্ক -a 0 কখন, যখন y স্কয়ার ইকুয়াল টু 4ax, আর যখন 0 - a তখন প্যারাবোলাটি হবে x স্কয়ার ইকুয়াল টু 4ay আকৃতির। তাহলে দেখো আমাদের অনেকগুলো পয়েন্ট, আমাদের 8টা পয়েন্ট জানা হলো এবং সম্পূর্ণটাই আমাদেরকে মনে রাখতে হবে। মনে না রাখতে পারলে কিন্তু আমাদের এই জিনিসগুলো আমরা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারবো না। এখন দেখো পরাবৃত্তের বিভিন্ন আকার আছে। 1 নম্বর পয়েন্ট খেয়াল করো, পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 4ax, এখানে a is greater than 0 হলে শীর্ষবিন্দু 0 0, ভালো করে খেয়াল করবে, উপকেন্দ্র a0, নিয়ামকের সমীকরণ x ইকুয়াল টু -a, অক্ষরেখার সমীকরণ y ইকুয়াল টু 0। সুতরাং পরাবৃত্তটি y অক্ষের ডান দিকে x অক্ষের প্রতি সমরূপে অবস্থান করে। আবারও খেয়াল করো, আমি আবার বলছি তোমাদেরকে 1 নম্বর পয়েন্টটা, পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 4ax, এখানে a is greater than 0 হলে শীর্ষবিন্দু 0 0, উপকেন্দ্র a0, নিয়ামকের সমীকরণ x ইকুয়াল টু -a এবং অক্ষরেখার সমীকরণ y ইকুয়াল টু 0। সুতরাং পরাবৃত্তটি y অক্ষের ডান দিকে x অক্ষের প্রতি সমরূপে অবস্থান করে। 2 নাম্বার দেখো, পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে -4ax, এখানে a is greater than 0 হলে শীর্ষবিন্দু হবে 0 0, উপকেন্দ্র -a0, নিয়ামকের সমীকরণ x ইকুয়াল টু a এবং অক্ষরেখার সমীকরণ y ইকুয়াল টু 0। সুতরাং পরাবৃত্তটি y অক্ষের বাম দিকে x অক্ষের প্রতি সমরূপে অবস্থান করে। 3 নাম্বার দেখো, পরাবৃত্তের সমীকরণ x স্কয়ার ইকুয়াল টু 4ay, এখানে a is greater than 0 হলে শীর্ষবিন্দু 0 0, উপকেন্দ্র 0a, নিয়ামকের সমীকরণ y ইকুয়াল টু -a এবং অক্ষরেখার সমীকরণ x ইকুয়াল টু 0। সুতরাং পরাবৃত্তটি x অক্ষের উপর y অক্ষের প্রতি সমরূপে অবস্থান করে। এগুলো ভালো করে ছবির সাথে মিলিয়ে তোমরা মনে রাখবে। 4 নম্বর দেখো, পরাবৃত্তের সমীকরণ x স্কয়ার ইকুয়াল টু -4ay, এক্ষেত্রে শীর্ষবিন্দু 0 0, উপকেন্দ্র 0 - a, নিয়ামকের সমীকরণ y ইকুয়াল টু a এবং অক্ষরেখার সমীকরণ x ইকুয়াল টু 0। সুতরাং পরাবৃত্তটি x অক্ষের নিচে এবং y অক্ষের প্রতি সমরূপে অবস্থান করে। তাহলে আমরা 4টা জিনিসই এখানে অ্যানালাইসিস করে ছবি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং কিভাবে মনে রাখতে হবে সেগুলো ছবির মাধ্যমে তোমাদেরকে দেখানো হলো। এখন দেখো একটা রেখা কি করে একটা পরাবৃত্তের স্পর্শক হতে পারে সেই শর্ত। y ইকুয়াল টু mx প্লাস c, রেখাটি y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। অর্থাৎ y ইকুয়াল টু mx প্লাস c এবং y স্কয়ার ইকুয়াল টু 4ax সমীকরণ থেকে আমরা পাই, দেখো mx প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4ax, একে ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে m স্কয়ার x স্কয়ার প্লাস 2mc মাইনাস 4a ইন্টু x
প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0 1 নাম্বার। রেখাটি পরাবৃত্তের স্পর্শক হলে সমীকরণ 1 এর একটি মূল থাকবে, অর্থাৎ মূলদ্বয় সমান হবে। মূলদ্বয় সমান হলে আমাদের কি হয়? নিশ্চয়কের মান শূন্য হয়। দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এই ফর্মুলা ব্যবহার করতে হয়। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 মানে হচ্ছে 2mc মাইনাস 4a হোল স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে ক্যালকুলেশন করো, অর্থাৎ ক্যালকুলেশন করার পরে আমরা পাচ্ছি 16a স্কোয়ার ইকুয়াল টু 16amc। অতএব a ইকুয়াল টু mc, যা নির্ণয় শর্ত, অর্থাৎ একটি সরল রেখা পরাবৃত্তের কিভাবে স্পর্শক হতে পারে সেই শর্তটি তোমাদেরকে দেখানো হলো। এখন দেখো, প্রথম 1 নাম্বার সমীকরণে c ইকুয়াল টু a বাই m বসাও। বসালে আমাদের যে আকৃতিটা ধারণ করে, আর যে আকৃতিটা রূপ লাভ করে যে আকৃতিতে, সেটি দেখাচ্ছি m স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ব্রেকেট দিয়ে লেখো 2m ইন্টু a বাই m মাইনাস 4a ইন্টু এক্স প্লাস a বাই m হোল স্কোয়ার ইকুয়াল টু 0, or m স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস ax plus a square by m square equal to 0, or mx minus a by m whole square equal to 0. অতএব x equal to হচ্ছে a by m square। আবার y equal to mx plus c, এখানে মান বসাও। তাহলে সমান সমান কি হবে? m into a by m square plus a by m সমান হচ্ছে 2a by m। সুতরাং এখানে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a by m square আর 2 by twice a by m। এটি আমাদেরকে কি ভালোভাবে মনে রাখতে হবে। বিশেষ দ্রষ্টব্য, y equal to mx plus c, সরল রেখাটি x square equal to 4ay পরাবৃত্তের স্পর্শক হবে যদি c equal to minus am square হয় এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক twice am এবং am square হয়। এক্সাম্পল দেখো, y equal to 3x plus c রেখাটি y square equal to 36 পরাবৃত্তকে স্পর্শ করলে c এর মান কত হবে? এখানে দেখো y square equal to হচ্ছে 36x, মানে হচ্ছে y square equal to 4 into 9 into x, আমরা 4ax এইভাবে লিখলাম। এখানে a সমান হচ্ছে 9, m সমান হচ্ছে 3। তাহলে শর্ত আমাদের কি আছে? a equal to mc, a equal to হচ্ছে mc, অর্থাৎ 9 equal to হচ্ছে 3c, অতএব c equal to হচ্ছে আমাদের 3। তাহলে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম সেগুলো হচ্ছে তোমাদের প্রথম প্যারাবোলার উপর ডেফিনিশন জানালাম, প্যারাবোলার কি কি রূপ হতে পারে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা হলো। এসেন্ট্রিসিটির মানের উপর প্যারাবোলা অর্থাৎ আকৃতির নির্ভর করে সেটি প্যারাবোলা কিনা, অতিবৃত্ত কিনা, উপবৃত্ত কিনা, বৃত্ত কিনা, সেটি আমাদের ই এর মানের উপরে নির্ভর করে। এসেন্ট্রিসিটির মানে বলে দিবে যে আমাদের এটি কোন বক্ররেখাকে নির্দেশ করছে। আমাদের প্যারাবোলার উপর যত ধরনের ডেফিনিশন আছে সেগুলো তোমাদের জানা হলো। এখানে ফোকাস জানানো হলো, নিয়ামকের সমীকরণ কি করে জানতে হয় সেটা জানানো হলো, অক্ষরেখা জানানো হলো, ফোকাস এবং তোমাদের যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা দেয়া হলো, এবং কি করে একটি রেখা একটি বক্ররেখাকে স্পর্শ করে সে সম্পর্কেও তোমাদেরকে বিস্তারিত ধারণা দেয়া হলো। তবে আজকের ক্লাসটি বাসায় তোমরা ভালোভাবে ফলো করবে, তাহলে আগামী ক্লাসটি তোমরা বুঝতে পারবে। আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পারলেই তোমাদের সামনের ক্লাসগুলো অনেক ইজি হয়ে যাবে। সেজন্য তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং সময় নষ্ট করবে না। এই বৈরী পরিবেশে তোমরা সকলেই বাসায় অবস্থান করবে, সকল শিষ্টাচার মেনে চলবে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে, আর ভালোভাবে পড়াশোনা করবে, নিজেদের প্রতি যত্নশীল থাকবে। তোমাদেরকে আজকে শুভ কামনা জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।